নতুন সরকার আসার পরে তপসিয়াতে বুলডোজার দিয়ে কিছু ডেমোলিশনের কাজ শুরু হয়, মাঝরাত্রিবেলা বাড়ি থেকে মানুষকে বার করে এনে বাড়ি ভাঙা শুরু হয়। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের পার্টির নেতা সেই মামলা লড়েন এবং কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দেয়, এরকমভাবে আরবিটারি ডেমোলিশন করা যাবে না, আপাতত সেই ডেমোলিশনকে বন্ধ রাখতে হবে। সেই স্টে অর্ডারের কপি আমরা তপসিয়ার মধ্যে মানুষের কাছে পৌঁছে দিই এবং আমরা বলি যে এইখানে তপসিয়াতে পশ্চিমবাংলায় এই বুলডোজার রাজ আমরা চলতে দেব না। এই হচ্ছে আদালতের নির্দেশ, আমরা পাশে আছি, আমরা এই ডেমোলিশনকে আদালতে গিয়ে আটকেছি, আরবিটারি এই ডেমোলিশনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এইবার তাই নিয়ে প্রশ্ন উঠছে, কিছু প্রশ্ন ন্যায্য, কিছু প্রশ্ন আমার মনে হয়েছে যার উত্তর দেওয়ার দরকার রয়েছে। একটা ন্যায্য প্রশ্ন হচ্ছে যে যখন এই বাড়িগুলো তৈরি হচ্ছিল তপসিয়ায়, যখন জাভেদ খানের ছেলে তারা মিলে এই বাড়িগুলো তৈরি করছিল, তখন শতরূপ ঘোষ আপনি কোথায় ছিলেন? তখন আমি সিপিআইএমেই ছিলাম, তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তখন শুভেন্দু অধিকারী জাভেদ খানের সঙ্গে ছিলেন। তাদের আমলে এবং বামফ্রন্ট, এবং অনেকে এই প্রশ্ন করছেন যে এই বাড়িগুলো কি বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়নি? ঠিক, বামফ্রন্ট সরকারের সময়ই তপসিয়ার মধ্যে এই ধরনের বেআইনি কাজ শুরু হয়েছে। আপনাদেরকে মনে করাই, 1995 সাল থেকে ওই এলাকায় কাউন্সিলরের নাম জাভেদ খান, 2006 সাল থেকে ওই এলাকায় এমএলএর নাম জাভেদ খান এবং পরবর্তীকালে জাভেদ খান ওখানকার মন্ত্রী। এবং জাভেদ খানের এই যে 30 বছরের তপসিয়ায় বেআইনি কারবারের ইনিংস, এই 30 বছরের মধ্যে 25 বছর শুভেন্দু অধিকারী ছিলেন জাভেদ খানের সঙ্গে এক দলে সতীর্থ। অতএব কে কোথায় ছিল না ছিল সেই প্রসঙ্গকে সরিয়ে রেখে আজকের কথায় আসি। দেখুন, যারা আজকে অনেকে এই কথা বলছেন, যারা যে এই বেআইনি বাড়িগুলোর বিরুদ্ধে, বেআইনি এই ধরনের এনক্রোচমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত নয়, আমাদের এখানে পরিষ্কার বক্তব্য। এই বেআইনি এনক্রোচমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই কলকাতা শহরে, এই পশ্চিমবাংলায় আমরা বামপন্থীরা লড়াই করেছি এই গোটা তৃণমূল সরকারের সময়কালে। তার জন্য আমাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। আপনাদেরকে ঘটনা জানাই, যারা এই সমস্ত ফেসবুকে লিখছে, কি জানে তারা কসবা সম্পর্কে? কসবাতে বেআইনি বিল্ডিং সম্পর্কে যখন ববি হাকিমের পুরসভা একটা ওই টক টু মেয়র বলে কি এরা শুরু করলো, সেই সময় সেখানে এবং তারও আগে ববি হাকিমের কাছে কসবা এলাকার মধ্যে জাভেদ খানের লোকেরা, তৃণমূলের কাউন্সিলররা, তাদের মদতে যে পুকুর ভরাট করে বেআইনি বাড়ি তোলা হচ্ছে তার তালিকা বানিয়ে আমরা জমা দিয়ে এসেছিলাম। তার তলায় কিছু লোকের সই ছিল যারা কিনা এই অভিযোগটা করেছিলেন, কর্পোরেশনে জমা দিয়ে এসেছিলাম। সন্ধেবেলা আমাদের পার্টি অফিসে মিটিং হচ্ছে, এমন সময় তৃণমূলের লোকাল প্রমোটারের যারা বেআইনি বিল্ডিং বানাচ্ছিল তাদের পোষা গুন্ডারা পার্টি অফিসের দরজা ধাক্কা দিয়ে খুলে পার্টি অফিসে ঢুকে আক্রমণ শুরু করে। এবং পার্টির যারা 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 কলকাতা পুরসভায় সেই অভিযোগ করেছিল, এই তৃণমূলের গুন্ডারা তাদের নাম করে করে বলছে যে এ সই করেছিল না, ও সই করেছে না, চিঠিতে তার সই আছে না। মানে আমরা অভিযোগটা করে এসেছিলাম ববি হাকিমের পুরসভায়, সূর্য ডোবার আগে তৃণমূলের লোকাল গুন্ডাদের কাছে ববি হাকিম দায়িত্ব নিয়ে সেই লিস্ট পাঠিয়ে দিয়েছিল যে এরা 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 তোমাদের বেআইনি কাজের বিরুদ্ধে অভিযোগ করছে, তোমরা এবার বাকিটা বুঝে নাও এলাকায়। কসবাতে এই জিনিস দেখাবো আপনাদেরকে। কসবা 67 নম্বর ওয়ার্ডে একটা পুকুরকে, জলাশয়কে সুইমিং পুল বলে জাভেদ খান সুইমিং পুল উদ্বোধন করেছিল। জাভেদ খান নিজে সুইমিং পুল উদ্বোধন করে চলে যাওয়ার কদিন পরে সেইটাকে মাটি দিয়ে ভরাট করে তার উপর বিল্ডিং তৈরি করে এখন সে বিল্ডিং দাঁড়িয়ে আছে। সুতরাং এইগুলো হয়েছে, তার বিরুদ্ধে লড়াই আমরা করেছি। এবং আমি এরকম একটার পর একটা উদাহরণ দিয়ে যেতে পারি গোটা কসবা জুড়ে, গোটা কলকাতা জুড়ে। কিন্তু কথাটা যে কারণে বলার, আজকে যারা এই কাজগুলো করলো, তৃণমূলের যে জাভেদ খান, তার ছেলে ফাইয়াজ খান, আরও তৃণমূল কংগ্রেসের গুন্ডা বদমাইশগুলো, যে বেআইনি প্রমোটারগুলো এই কাজগুলো করলো, এদের কোনো শাস্তি হবে না। জাভেদ খানের কোনো শাস্তি হবে না, ফাইয়াজ খানের কোনো শাস্তি হবে না। এই বেআইনি কাজগুলো করা তৃণমূলের পোশাক যে কনস্ট্রাকশন মাফিয়াগুলো আছে তাদের কোনো শাস্তি হবে না। ওখানকার কর্পোরেশনের যারা একদিন ধরে ওখানকার বিল্ডিং ইন্সপেক্টর ছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের যারা ইন্সপেকশনের দায়িত্বে ছিল, যাদেরকে টাকা দিয়ে এই কাজগুলো করা হয়েছে, তাদের কারো কোনো শাস্তি হবে না। ওখানে তিলজলা থানা থেকে শুরু করে আশপাশের থানা এলাকার যে ওসিগুলো, যে পুলিশগুলো পয়সা খেয়ে এই কাজগুলোতে মদত দিয়েছে, হতে দিয়েছে, বারবার তাদের কাছে অভিযোগ করার পরেও কাজগুলো আটকায়নি, যে অভিযোগ করেছে তার বাড়িতে রাত্রিবেলা গুন্ডারা হামলা করেছে, সেই পুলিশ অফিসারদের কোনো শাস্তি হবে না। গত 15 বছর ধরে কলকাতা পুরসভার এই বিল্ডিংয়ের যারা এমআইসি থেকেছে তাদের কোনো শাস্তি হবে না, ববি হাকিমের কোনো শাস্তি হবে না। এরা সবাই কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়ে নিজের বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে থাকবে। শাস্তি হবে শুধুমাত্র গরিব মানুষের, যে গরিব মানুষগুলো এদের এই মাফিয়াতন্ত্র চলার কারণে বাধ্য হয়েছিল এই বাড়িঘরগুলো কিনে মাথা গোজার একটা ঠাঁই পেয়েছিল যারা। সমস্ত শাস্তি খালি এরা পাবেন। আর তৃণমূলের যে চোরগুলো এই কাজগুলো করে গেল তাদের কোনো শাস্তি হবে না, তাদের কোনো অপরাধ হবে না। তাই আপনাদের কাছে আবেদন করছি, যারা এর আগে, তাই ওই সমস্ত দয়া করে। আর এই যে আর একটা প্রশ্ন আসছে
তপসিয়াতে এই ঘটনার সময় বামপন্থীরা পৌঁছে গেছে, যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাস আক্রান্ত হচ্ছিল, তখন এরা কোথায় ছিল? মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসের খুন হওয়ার পরে দাঙ্গায় তাদেরকে যারা ওখানকার যারা দাঙ্গাবাজ, তৃণমূল কংগ্রেসের এমএলএর পাঠানো দাঙ্গাবাজরা হরগোবিন্দ দাসকে চন্দন দাসকে খুন করার পরে প্রথম তাদের বাড়িতে যারা গিয়ে পৌঁছেছিলেন তারা ছিলেন সিপিআইএমের মোহাম্মদ সেলিম, জামির মোল্লা, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা। আমাদের পার্টির এই নেতারা প্রথম হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। মোহাম্মদ সেলিম ঘোষণা করেছিলেন হরগোবিন্দ দাস চন্দন দাসের ছেলের, চন্দন দাসের 2 ছেলের শিক্ষার দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে বহন করা হবে, সারা জীবন তাদের পড়াশোনার দায়িত্ব আমরা নেব। 2 ছেলে, তার মধ্যে ছোট ছেলেটা কুশল প্রাইমারিতে পড়ে, আরেকজন ক্লাস 8-এ পড়ে, তাদের শিক্ষার দায়িত্ব সিপিআইএম নেবে। প্রভাস মণ্ডল বলে একজন আমাদের কর্মী, তার টোটো পুড়িয়ে দিয়েছে, তার বাড়ির সামনে টোটো রাখা ছিল, সে খাবে কি? একজন পাল, তার ফার্স্ট আমি ভুলে যাচ্ছি, তার ছবি আছে তার দোকানের সামনে দাঁড়িয়ে, তার গোটা দোকান, মুদির দোকান লুট করেছে। তাহলে রাজ্য সরকারকে দ্রুত ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে, যদিও কোনো ক্ষতি পূরণ হয় না। পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য এই ক্ষতির কোনো পূরণ হয় না, তবু পরিবারটা যাতে বাঁচে তার জন্য আমরা সেই কাজ করেছিলাম। এবং খালি হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার নয়, তার বাইরেও মুর্শিদাবাদে যারা যারা সে সময় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সাধ্যমতো আমরা, আমাদের কাছে শুভেন্দু অধিকারীদের মতো ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা ছিল না, তবু সাধ্যমতো আমরা চেষ্টা করেছিলাম পাশে দাঁড়ানোর। এই মিথ্যে কথা যারা বলছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের বেলা সিপিআইএম ছিল না, তারা মিথ্যেটা এই কারণে বলছেন তাদের হরগোবিন্দ দাস চন্দন দাসের প্রতি তাদের কোনো মায়া নেই, কোনো মমতা নেই। তারা হরগোবিন্দ দাস চন্দন দাসের নামটাকে ব্যবহার করে তারা তাদের রাজনীতি করতে চায়। আপনাদের কাছে আবেদন করছি, যারা সত্যি সত্যি এই রাজনীতির নামে এই নোংরামের বিরুদ্ধে, তারা এই মিথ্যেটাকে, ওদের এই মিথ্যেটাকে এক্সপোজ করার জন্য বিকল্প সত্যিটা প্রচার করুন। হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের কাছে সবার আগে গিয়ে পৌঁছেছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের অনেক আগে গিয়ে পৌঁছেছিলেন মোহাম্মদ সেলিম, জামির মোল্লা, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহারা, সিপিআইএমের কমরেডরা। এখন যেটাকে নিয়ে আমাদের কথা হচ্ছিল, তপসিয়ার এই ডেমোলিশন বা তপসিয়া সহ আরও বিভিন্ন জায়গায় এই যে হকার উচ্ছেদ থেকে শুরু করেছে, বলুন তো শিয়ালদা স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছে, কি না শিয়ালদা স্টেশনে তুমি বসে কেন জিনিসপত্র বিক্রি করছো? এই বিজেপি গভর্নমেন্টের আমলে শিয়ালদার থেকে শুরু করে গোটা ভারতের যে স্টেশনগুলোকে, প্ল্যাটফর্মগুলোকে প্রাইভেটাইজ করা হয়েছে। শিয়ালদা স্টেশনে এখন কেএফসির দোকান হয়েছে, শিয়ালদা স্টেশনে এখন বিভিন্ন বড় বড় মানে গয়নার দোকান হয়েছে, আরও বিভিন্ন বড় বড় দোকান হয়েছে। সেই দোকানগুলো থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না, তারা ব্যবসা করবে। কিন্তু যে গরিব হকার প্ল্যাটফর্মে মেঝেতে বসে রুমাল বিক্রি করছে, যে প্ল্যাটফর্মে মেঝেতে বসে একটা ডিম সেদ্ধ বিক্রি করছে, চা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, তার দোকানটাকে বুলডোজার দিয়ে ভাঙা হবে, বড় লোকের দোকানগুলো থেকে যাবে। এখানে খালি যে ব্যবসাদার, যে বড় লোক সে থাকছে, গরিব ব্যবসাদার মার খাচ্ছে তাই নয়। আজকে আমি শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করা একজন ক্রেতা, একজন ট্রেনের যাত্রী, আজকে আমার যদি একটু খিদে পায়, বিকেলবেলা ট্রেন ধরে বাড়ি ফেরার সময় কি সকালবেলা ট্রেন থেকে নেবে স্টেশনে নেবে কাজে যাওয়ার সময়, আমার যদি একটু খিদে পায়, আমি তাহলে শিয়ালদা স্টেশনের মেঝেতে বসে থাকা হকারটার কাছ থেকে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে চা খেতে পারবো না, আমাকে 20 টাকা দিয়ে চা খেতে হবে, কেননা সেই দোকানটাকে সরকার রাখছে, এই দোকানটাকে তুলে দিচ্ছে। যদি আমার যদি একটু পেটে খিদে পায়, আমি একটা 10 টাকার ডিম সেদ্ধ খেতে পারবো না, আমি একটা 10 টাকার ঝালমুড়ি খেতে পারবো না, আমাকে কেএফসিতে গিয়ে 150 টাকার খাবার খেতে হবে। সমস্যাটা এখানে খালি হকারের সমস্যা নয়, যে ক্রেতা, যে রেল যাত্রী, যদি এইরকমভাবে খালি বড় লোকের দোকানগুলোকে বাঁচিয়ে গরিব হকারদেরকে উচ্ছেদ করা হয়, তাহলে সেই যাত্রীরা তারা কিভাবে বাঁচবে, তারা কি কেনাকাটা করবে? সুতরাং আপনাদের কাছে আবেদন করছি, এরা চেষ্টা করবে যাবতীয় প্রশ্নকে হিন্দু, মুসলমান, মুর্শিদাবাদ না তপসিয়া, হরগোবিন্দ দাস নাকি তপসিয়ার কোনো মুসলিম পরিবার, সেই প্রশ্নে নিয়ে যাওয়ার। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, মানুষকে উচ্ছেদ করলে ক্ষতিপূরণ দিয়ে করতে হবে, তাকে যথেষ্ট সময় দিতে হবে। এবং আপনাদের কাছে আবেদন করছি, যারা তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের কাছেও আবেদন করছি, ভোটটা দিয়েছিলেন কি দেখবেন বলে। তপসিয়ার একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে মাঝরাত্রিবেলা রাস্তায় নেমে এসে কাঁদছে, এই দৃশ্য দেখার জন্য ভোট দিয়েছিলেন? নাকি জাভেদ খান আর ফাইয়াজ খান আর ওই ববি হাকিমরা জেলের ঘানি টানছে, এই দৃশ্য দেখার জন্য ভোট দিয়েছিলেন? যদি এই দৃশ্য দেখার জন্য ভোট দিয়ে থাকেন, তাহলে দাবি করুন গরিব মানুষের ওপর বুলডোজার না, যেন তৃণমূলের নেতাদের ওপর বুলডোজার চলে, যেন ববি হাকিম থেকে শুরু করে জাভেদ খানদের জেল হয়, তারা যেন কৃতকর্মের শাস্তি পায়। যে চোর পুলিশ অফিসার থেকে শুরু করে
কর্পোরেশনের বিল্ডিং ইন্সপেক্টর থেকে শুরু করে যারা যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে যেন ইনকোয়ারি কমিশন বসে, তাদেরকে যেন জেলে ভরা হয়, তাদের পাপের শাস্তি যেন গরিব মানুষকে না দেওয়া হয়।